জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের সিদ্ধান্তকে স্বাগত শিক্ষার্থীদের। সংহতি জানিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির ঘোষণা। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেওয়ার পক্ষে সংস্কার কমিশন। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ জনবান্ধব বাহিনী করতে আসছে সুপারিশ। মাঠ পর্যায়ে পৌঁছানো 15% বই দিয়ে এই বিতরণ শুরু হচ্ছে বছরের প্রথম দিনে। সব বই হাতে যেতে লাগতে পারে ফেব্রুয়ারি। এবং 7 বছর ধরে আটকা সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা। জমি অধিগ্রহণে জটিলতা আর ভারতের আপত্তিতে কাজে ধীর গতি। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 5 স্থগিত করে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। তারা আশা করেন জুলাই ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিলোপ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার। শুরু হয় নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের বাস্তবতা আর জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরব হয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলো। ঘোষণা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার। সে লক্ষ্যে শুরু হয় প্রস্তুতিও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, সবার কণ্ঠে লেখনীতে 31 ডিসেম্বর। তবে সোমবার রাতে হঠাৎই দেখা দেয় সংশয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানায় সরকার। বলা হয়, এর মধ্য দিয়ে জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরই চলে দফায় দফায় বৈঠক। শেষ পর্যন্ত সোমবার দিবাগত রাত 2টার দিকে সিদ্ধান্ত আসে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ নয়, মার্চ ফর ইউনিটি পালন করবে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠন। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31 ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের যে উদ্যোগ তা ইতিবাচক। তারা আশা করেন জুলাই গণ অভ্যুত্থানে লিখিত প্রমাণপত্র হিসেবে ঘোষণাপত্র বাস্তবায়ন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সরকারের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিকেল ৩টার নতুন কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সাজিদ আরাফাত, এখন ঢাকা। 24 জুলাই আগস্টে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সারা দেশের ছাত্র জনতা। 18 জুলাই থেকে 5 আগস্ট ঢাকার রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকা অবরোধ করে রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। মাত্র 17 দিনে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ শতাধিক আর আহত সহস্রাধিক। সেসব দিনের ঘটনা জানাবেন হাসিব বিল্লাহ। মালিবাগ রেলগেট মোড়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন এবং একসঙ্গে পুলিশ অবস্থান নিয়েছে এবং দুই পক্ষই মারমুখী অবস্থানে। পুলিশ এখানে প্রায় শতাধিক পুলিশ এই মাঝখানে আটকে আছে, কিন্তু দুই পাশেই অর্থাৎ মালিবাগ রেলগেট মোড়েও আন্দোলনকারীরা এবং ঠিক তার বিপরীত পাশেও মৌচাকেও বেশ কিছু সাধারণ মানুষও রয়েছে এবং আন্দোলনকারীরাও সেখানে অবস্থান নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের ভিতরে অনেক পুলিশ সদস্য অবস্থান করছেন, কারণ গতকালই এই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এই রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায়। যদিও জুমার আগে কিছুটা এই বিক্ষোভকারীদের সংখ্যা কম ছিল, কিন্তু জুমার পরে তাদের সংখ্যা আরও বাড়তে দেখা গেছে। প্রায় 8 থেকে 10টি প্লাটুন বিজিবির সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারপরে আন্দোলনকারীদের নিবৃত্ত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। বেলা 1:15 এই সময়ে এই রামপুরা বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। দেখা যাচ্ছে যারা এখানে কিছুক্ষণ আগে অবস্থান করছিল অবরোধকারীরা, তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে আহত হয়েছেন, তবে কতজন মারা গেছেন এই বিষয়টি কিন্তু এখনও সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই অ্যাম্বুলেন্সে করে পথ দিয়ে যাচ্ছেন বা রিকশায় করে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষার্থী এবং জনতার ব্যাপক ভিড় এবং তারা সবাই স্লোগান দিচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। 24-এর তারুণ্য ইতিহাস গড়ে আবারও প্রমাণ করল, ছাত্র জনতা রাজপথে নামলে গণ অভ্যুত্থান ঠেকানো যায় না। হাসিব বিল্লাহ, এখন প্রগতি সরণি, ঢাকা। জুলাই অভ্যুত্থান কিংবা তারও আগে টানা 3 মেয়াদে আওয়ামী লীগের শাসনামলে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশের ভূমিকা। তাই 5 আগস্টের পরে বাহিনীর সংস্কারের দিকে তাকিয়ে সবাই। এরই মধ্যে এ নিয়ে কাজ প্রায় শেষ করেছে সংস্কার কমিশন। জানিয়েছেন পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র না দেওয়া সহ বিভিন্ন সুপারিশ করা হবে। বাকিটা জানাবেন আরিফ হোসেন। ফ্যানের সাথে বা অন্য কিছুর সাথে ঝুলিয়ে পিটিয়েছে, আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এসে পিটিয়েছে। বিএনপির ডাকা কর্মসূচি থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মহানগর দক্ষিণের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ। এরপর রিমান্ডের নামে নির্যাতন, হাত পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পুলিশ পিটিয়েছিল তাকে। আমাদের ছেলেবেলে যারাই যখন অ্যারেস্ট হয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা এরকমই, আমাদেরও এক্সপিরিয়েন্স এরকমই। পৈশাচিক নির্যাতন, মধ্যযুগীয় নির্যাতন আমাদের উপরে পুলিশের মাধ্যমে এই সরকার স্টিম রোলারটি চালিয়েছে। একইভাবে নির্যাতনের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হিমেল। তার বিরুদ্ধে মামলার সংখ্যা 20টির বেশি। এবার যুবদল দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামের মামলার হিসেব করা যাক। পুলিশ তাকে মামলা দিয়েছে 326টি। মামলা ছাড়া গ্রেপ্তার করতো, মামলা নাই, মামলা দিয়ে দিত, একটা পেন্ডিং মামলা না হলে পকেটে ইয়েবা ঢুকে দিত। যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এগুলা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর রিমান্ডের নির্যাতন সেটা ছিল অসহনীয়, অমানবিক। কোনো মানুষকে এভাবে পেটাতে পারে, এভাবে নির্যাতন করতে পারে, এটা আমার জানা ছিল না। 14 সালে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা হওয়ার পরবর্তী সময়েও আমাকে রিমান্ডে নিয়ে এসে আমাকে টানিয়েও পিটানো হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর এই পল্টন থানাটি পুরোটাই পুড়িয়ে দেয় ছাত্র জনতা। অপরাধ ছিল ছাত্র জনতার বুকে গুলি চালানো। এরপর দাবি ওঠে পুলিশ সংস্কারের, গঠন হয় পুলিশ সংস্কার কমিশন। তবে সাধারণ মানুষ কেমন পুলিশ প্রত্যাশা করছেন
আর সংস্কারই বা কী হচ্ছে তা জানবো আমরা। সাধারণ মানুষের ভাবনায় পরিচ্ছন্ন পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশের দ্বারা যেভাবে নির্যাতন চালাইছে, আমরা ওইরকম পুলিশ চাই না। আমরা পুলিশ চাই জনগণের আস্থার প্রতীক। যে পুলিশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এদের কোনো সাপোর্টে না যাক, দলের কোনো যেন সাপোর্ট না যাক, জনগণ নিরপেক্ষ যেন তাদের কাছে গিয়ে আমরা বিচার পাই। বরাবরই সকল রাজনৈতিক দল পুলিশকে বিরোধী দলমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। মৃত্যুর মিছিলে টিকিয়ে রেখেছে ক্ষমতা। প্রাণহানি এড়াতে ইউরোপীয় দেশগুলোর নির্ধারিত একটি মানদণ্ড আছে। সেই অনুযায়ী প্রাণঘাতী অস্ত্র পুলিশকে না দেওয়ার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া গ্রেফতার রিমান্ডের আসামির ক্ষেত্রে নির্দেশনা মানতে হবে হাইকোর্টের। পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির দায়িত্বে স্বতন্ত্র কমিশনকে সুপারিশ করবে তারা। 2007 সাল থেকে একটা পুলিশ কমিশন করার জন্য একটা প্রস্তাব পেন্ডিং আছে, সেটা সরকার কেন করে নাই আমরা এটা আপনাদেরকে বারবার জিজ্ঞেস করছি। পার্লামেন্ট তো নাই, এখন কোনো একটা আইন তৈরি করতে গেলে আপনাকে আইন তো করা যাবে না, আইন করতে হবে অর্ডিন্যান্স। পুলিশ অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট 154 আর 167 আছে হলো রিমান্ড। এইসব ব্যাপার নিয়ে আপনার 1998 সাল থেকেই হাইকোর্টে এবং অ্যাপিল ডিভিশন সুপ্রিম কোর্টে অনেক মামলার নির্দেশনা আছে। পুলিশ সংস্কার এখন সময়ের দাবি বলছে অপরাধ বিশ্লেষকরা। তবে রাজনৈতিক বলয় থেকে মুক্ত করা না গেলে সংস্কার সুপারিশ কোনো কাজে আসবে না। বড় রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট কার্যকরী এবং বাস্তবায়নযোগ্য না হবে যে তারা ক্ষমতায় গেলে বা কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করবে না, ততদিন পর্যন্ত আমরা সংস্কার কমিশন কিংবা সাধারণ মানুষ থেকে শুরু করে যে যত আমরা প্রত্যাশা করি না কেন, আসলে আদতে খুব একটা বেশি যে পরিবর্তন আমরা দেখতে পাবো দিন শেষে, সেটি প্রত্যাশা করাটাও কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্য অতি প্রত্যাশা হয়ে দাঁড়াবে। আইন প্রয়োগকারীরা অন্যায় কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পেলে অন্যরাও অসৎ আচরণে জড়িত হওয়া থেকে বিরত থাকবে বলে মনে করে পুলিশ সংস্কার কমিশন। তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হয় তাহলে দেখা যাবে যে একজনের শাস্তি হলে 10 জন আর করবে না। আরিফ হোসেন, এখন, ঢাকা। 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সংসদ সদস্য সম্মেলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলন স্থলে আছেন মুজাহিদ শুভ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুভ, 14 বছর পর প্রকাশ্যে সম্মেলন নিয়ে কি বলছেন সংগঠনের নেতাকর্মীরা, জানাবেন। একই সঙ্গে অতিথি হিসেবে সম্মেলনে কারা কারা যোগ দিয়েছেন? মুক্তি, আপনি বলছিলেন যে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ছাত্র শিবিরের। এর আগে তারা রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় গোপনে এই সম্মেলনগুলো আসলে তারা করেছেন এবং এই সম্মেলনে আমরা আপনাদেরকে বলতে চাই যে এখানে প্রায় 6,500 সদস্য সারা বাংলাদেশ থেকে তারা অংশ নিয়েছেন এবং তারা সবসময় আসলে বলার চেষ্টা করছেন একজন শহীদের পিতা আসলে এই সদস্য সম্মেলনটি উদ্বোধন করেছেন এবং 24-এ যারা শহীদ হয়েছেন এবং 24 ছাড়াও বিগত 15 বছরে যারা শহীদ হয়েছেন তারা তাদের স্মৃতিচারণ করছিলেন এবং একটি কথা বারবার বলা হচ্ছিল যে ছাত্র শিবিরই বিগত 15 বছরে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং তারা বলছিলেন যে প্রায় 500 কর্মীকে, নেতাকর্মীকে আসলে গুম করা হয়েছিল। এদের মধ্যে 6 জন এখনো ফিরে আসতে পারেনি এবং এর মধ্যে অনেকে আছে যারা নির্যাতনের শিকার হয়েছে এবং বিশেষ করে ছাত্র শিবির সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ক্যাম্পাসগুলোতে, কারণ শিবির নাম ধরে আসলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদের অনেকের ছাত্রত্ব বাতিল হয়েছে। তো এই নির্যাতনের কারণে তারা অবশ্যই বারবারই আসলে ঘুরে ফিরে বলছেন যে ফ্যাসিবাদ যে সরকার আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন স্বৈরাচারের দোসর যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক বিচার তারা দাবি করছেন। এবং এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনটি মূলত যে কারণে হয়, প্রতি বছর সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্র সভাপতি নির্বাচন করা হয়, যেটি নতুন বছরের জন্য তারা কার্যক্রম পরিচালনা করবেন এবং একই সঙ্গে সেক্রেটারি জেনারেল আসলে মনোনয়ন করা হয় এবং একটি পরিষদ গঠন করা হয় যারা আগামী বছর আসলে নেতৃত্ব দেবে। তো এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে অন্যান্য যে ছাত্র সংগঠন আছে তাদের যারা কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল আছেন তারাও এখানে বক্তব্য দিচ্ছেন। এটি ছাড়াও বিভিন্ন বিদেশের যেসব ইসলামী সংগঠন আছে তাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল অনেকে দাওয়াতপ্রাপ্ত হয়ে তারা এখানে এসেছেন। তারা ঘুরে ফিরে যেটি বলছেন যে সব থেকে যেহেতু বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্র শিবির, তারা চাই শেখ হাসিনা সহ স্বৈরাচারের দোসর এবং বিগত সময়ে
প্রশাসনের মধ্যে যারা ছিলেন, যারা আসলে নির্যাতন করেছেন তাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয়। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মুক্তি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ। নানা চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে আসছে বছরের শুরুর দিনই পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। তবে সবার হাতে পৌঁছাবে না সব বই। প্রথম দিন বিনামূল্যের সব পাঠ্যপুস্তক পাবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যরা পাবেন বাংলা, ইংরেজি ও গণিত। তবে এখন পর্যন্ত 2025 শিক্ষাবর্ষের 15% পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছেছে। সব বই 20 জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে যাবে বলে প্রত্যাশা এনসিটিবির। তবে প্রিন্টিং প্রেস মালিকরা বলছেন সব বই মাঠ পর্যায়ে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। ফরহাদ বিন নূর জানাবেন বিস্তারিত। চলছে 2025 শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের কাজ। নতুন বছরে নতুন শ্রেণীতে নতুন এই বই শিক্ষার্থীদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। তবে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই কবে নাগাদ পৌঁছাবে আজকে সেটি জানার চেষ্টা করব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি 2021-এর বিতর্কিত শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত হয় 2012 সালের কারিকুলামে ফেরার। এরপর সে কারিকুলামের বিভিন্ন শ্রেণীর 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া করতে ঘনিয়ে আসে ডিসেম্বর। এছাড়া নানান চ্যালেঞ্জের মধ্যেও 30 ডিসেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে 15% বই পাঠানোর ছাড়পত্র হয়েছে। বিগত সময় নিম্নমানের পাঠ্য বইয়ে সারা দেশ ছয়লাভ থাকলেও এবার বইয়ের কাগজ এবং ছাপার মান নিশ্চিতে প্রেসে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের তদারকি চোখে পড়ে এখন ভিড়। নিম্নমানের বই ছাপানো ইতোমধ্যে শুধু প্রাথমিকেরই লক্ষাধিক বই বাতিল করেছে এনসিটিবি। 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে সরকারের ব্যয় 2350 কোটি টাকা। এনসিটিবি বলছে বছরের প্রথম দিনই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। অন্য শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাংলা, ইংরেজি ও গণিত বই। এসব শ্রেণীর আরও 3টি করে বই 10 জানুয়ারির মধ্যে, বাকি বই 20 জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে যাবে। দশম শ্রেণী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমরা 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই আমরা দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। বইয়ের মান খারাপ করলে তার কোনো ক্ষমা হবে না, সে শাস্তি পাবেই। এবং পূর্বে যাই কিছু হয়ে থাকুক, এবার শাস্তি তাকে ভোগ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের প্রায় লক্ষাধিক বই, আমরা খারাপ বই বাতিল করে দিয়েছি। তবে প্রেস মালিকরা বলছে জানুয়ারি নয়, সব বই মাঠে পৌঁছাবে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আন্তরিকতা, চেষ্টা সব থাকার কারণেও র ম্যাটেরিয়ালসের সংকটের কারণে আসলে কিছুটা ডিলে হয়ে যাবে। এনসিটিবি যে আশাবাদ ব্যক্ত করতেছে সেটা আসলে জানুয়ারি 20 তারিখের মধ্যে সব বই যাওয়ার হয়তো সম্ভব হবে না। তবে এটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে হয়তো সব বই যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য যেন শিখন ঘাটতি তৈরি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান এই শিক্ষাবিদের। জানুয়ারির ভিতরে প্রত্যেকটা বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় কার্যক্রম চলবে, বিদ্যালয় চালাতে হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা রকমের অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের শিক্ষাক্রমে করবার সুযোগ আছে, সহশিক্ষাক্রমে কার্যক্রম করবার সুযোগ আছে। সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলে যাতে করে 1 জানুয়ারি থেকে আমাদের শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকতে পারে। কোনো প্রিন্টিং প্রেস নিম্নমানের বই ছাপালে এবং নির্ধারিত সময়ে বই দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 2017 সালে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার ঘোষণা দেবার পর কেটেছে 7 বছর, কিন্তু কাজ আটকে আছে কেবল প্রতিশ্রুতির গালগল্পে। প্রকল্পের জমি অধিগ্রহণেও আছে নানা জটিলতা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রতিবেশী দেশের আপত্তির কারণে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার কাজে গড়িমসি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার। তাই আর প্রতিশ্রুতি নয়, এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান তারা। মোকাররম হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান ও মহসিন আলী। সবুজ প্রকৃতির বুক চিরে কংক্রিটের রানওয়েতে আকাশযানের এমন রোমাঞ্চকর অবতরণ উত্তরের উপজেলা শহর সৈয়দপুরকে দিয়েছে পরিচয়ের নতুন মাত্রা। রেল থেকে বিমান যোগাযোগের অবারিত সুযোগে সৈয়দপুর হয়ে উঠেছে নির্ঘুম রাতের এক বৈচিত্র্যময় শহর।
150 বছরের পুরনো শহর সৈয়দপুরের একদিকে যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, অন্যদিকে এখানে রয়েছে সাংস্কৃতিক সংমিশ্রণ, ভাষার বৈচিত্র্য আর বহুমাত্রিক বাণিজ্যের অবারিত সুযোগ। 4 দশক ধরে সৈয়দপুর বিমানবন্দর দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে উত্তর জনপদের নানা শ্রেণী পেশার মানুষের কাছে। আর ঠিক এ কারণেই 2017 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দরকে বেছে নেওয়া হয় এই অঞ্চলের মানুষের দৃষ্টি আকর্ষণের হাতিয়ার হিসেবে। এরপর 2019 সালের মার্চে শুরু হয় 4.5 কোটি টাকা ব্যয়ে 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম। কয়েকবার মহান জাতীয় সংসদে একবার, সাংবাদিক সম্মেলনে বিদেশ ভ্রমণের পরে, ভারত থেকে ভ্রমণের পরে একবার, এবং সর্বশেষ রংপুর বিভাগের একটি জনসভায় তিনি এই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেছেন। কথা ছিল সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীর লাগোয়া এই 912 একর জমি অধিগ্রহণের 4 বছরের মধ্যে শেষ হবে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে আন্তর্জাতিক করার কাজ। কিন্তু 5 বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ প্রক্রিয়া। এই জমির মধ্যে সরকারি 3টি সংস্থার 60 একর জমি বাদে নীলফামারীর সৈয়দপুরের ব্যক্তি মালিকানার 595 একর এবং দিনাজপুরের পার্বতীপুরের 317 একর জমি ভূমি মালিকদের কাছে হয়ে আছে গলার কাটা। এই সময় উন্নয়নের অনেক বাগড়ম্বর এবং প্রতিশ্রুতির অনেক ফুলঝুরি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রথম যে নোটিশটি দেওয়া হয় এটা বলা হয় যে এই জমি এখন থেকে আর এখানে কোনো ঘরদুয়ার করা বা কোনো বৃক্ষরোপণ কিংবা কোনো ধরনের স্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে না। নীলফামারীতে 214 একর এলাকা জুড়ে উত্তর আইপিজেড বদলে দিয়েছে উত্তরের কয়েক জেলার মানুষের ভাগ্য। 24টি বিদেশি কোম্পানিতে উৎপাদিত হচ্ছে রপ্তানিমুখী পণ্য। ব্যক্তি উদ্যোগেও সৈয়দপুরে গড়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আহরণের শত শত কারখানা। এছাড়া 2021 সালের নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর ঢাকা সফরেও নেপাল ও ভুটানের সঙ্গে যাতায়াতে সৈয়দপুর বিমানবন্দরকে সংযোগের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সকল সম্ভাবনাকে ব্যর্থ করে কেবলমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক হাব করার প্রকল্প ফাইলবন্দি করে রাখে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ এখানকার ব্যবসায়ীদের। 16-17 হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে তার একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে মাত্র 4,500-5,000 টাকা কোটির বাজেট বরাদ্দ হলেও এটা কিন্তু কোনো বাস্তবায়ন রূপ কিন্তু আমরা দেখিনি। আমাদের এই এয়ারপোর্টটাকে মানে আমাদের রানওয়ে বড় করা যায়, রানওয়ে বড় করলে আমার মনে হয় বোয়িং বিমানগুলো এখানে নামবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইট যায় আমার মনে হয় না তাদের সাথে আমাদের কোনো একটা যে বিজনেস ঘাটতি হবে সেটা হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর এয়ারপোর্টের দূরত্ব 260 কিলোমিটার। আকাশপথ পাড়ি দিতে সময় লাগে 48 মিনিট। ঢাকা ও কক্সবাজার থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন 30টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে 4টি বিমান সংস্থা। সৈয়দপুর বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করলে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোয় আকাশপথে যেতে সময় লাগবে মাত্র 30 থেকে 50 মিনিট। বাড়বে নেপাল ও ভুটানের সঙ্গে পর্যটন ও বাণিজ্য। অলরেডি আমাদের অফিসে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখি এবং শুধু পত্র না, আমরা যেন সরাসরি সংযোগ স্থাপন করি নিজেরা চেয়ে। বিগত সরকারের আমলে বাজেট বরাদ্দে বৈষম্যের শিকার হয়েছে উত্তরাঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ কেবল সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণে গাফিলতি নয়, আওয়ামী লীগের আমলে ভারতের আপত্তিতে আটকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর আর লালমনিরহাটে বিমান ঘাঁটির উন্নয়ন কাজও। তবে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সব ধরনের বৈষম্য ও ভোগান্তি থেকে পরিত্রাণ চান উত্তরের কোটি মানুষ। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর। চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারেজ জাহাজ এমভি আল বাকেরার 7 নাবিককে কুপিয়ে হত্যার ঘটনায় 7 দিন রিমান্ড শেষে আজকে আদালতে তোলা হবে আসামি আকাশ মণ্ডল ইরফানকে। 164 ধারায় জবানবন্দি গ্রহণের সম্ভাবনা রয়েছে তার। এ বিষয়ে আলোচনাতে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, আজ তো তাকে আদালতে তোলা হবে, তো এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাই। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাকেরার নামের যে লাইটারেজ জাহাজ রয়েছে সেখানে কিন্তু 7 জন নাবিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনায় গত 25 ডিসেম্বর আকাশ মণ্ডল নামের একজনকে কিন্তু গ্রেপ্তার করে র্যাব 11 এর একটি টিম। তাকে চিতলমারি থেকে গ্রেপ্তার করা হয় বাগেরহাটের, এবং তারপরে কিন্তু তাকে চাঁদপুরের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সে
গত বুধবারে, এবং আজকে কিন্তু আসলে তার রিমান্ডের 7 দিন পূর্ণ হওয়ার কারণে কিন্তু তাকে আজকে আদালতে তোলা হচ্ছে। আজকে হাইমচরের এই ঘটনাকে কেন্দ্র করে এমবিএল বাকেরা জাহাজের মালিক পক্ষের একজন 7 থেকে 8 জনকে অজ্ঞাত 8 জনকে দায়ী করে কিন্তু মামলা দায়ের করা হয় হাইমচরের থানাতে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে যে আকাশ মণ্ডল রয়েছে তাকে কিন্তু আদালতে তুলবেন নৌ পুলিশ। এবং আমি আসলে কথা বলেছিলাম নৌ পুলিশের সাথে, তারা যেটা বলছেন যে রিমান্ডে তারা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এবং একই সাথে এই যে আজকে যে আমলি আদালত রয়েছে হাইমচরের, সেখানে মোর্শেদুল আলমের আদালতে কিন্তু তাকে তোলা হবে। এবং একই সাথে নৌ পুলিশ থেকে জানা যাচ্ছে যে আজকে তাকে 164 ধারায় কিন্তু তার জবানবন্দি গ্রহণের জন্য তারা হয়তো আবেদন করবেন। এবং আসলে একটু জানিয়ে রাখি, এই ঘটনার সাথে জড়িত অন্য কেউ আছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু যারা নৌ শ্রমিক রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন, এবং তারা বলছেন যে একজন মানুষ দিয়ে 7 জন কে এইভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা আসলে কোনোভাবেই সম্ভব না। তবে এই ঘটনা আসলে ইরফান মন্ডল নিজেই স্বীকারোক্তি দিয়েছিলেন, র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন, কিংবা এর আগে যখন আদালতে তাকে তোলা হয় তখন বিচারকের কাছেও, জুডিশিয়াল বিচারকের কাছেও কিন্তু তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন যে তিনি একাই ঘুমের ঔষধের মাধ্যমে এই জাহাজের 8 জন নাবিককে তিনি অচেতন করে কুপিয়েছেন। যদিও এর মধ্যে একজন জুয়েল রানা নামে একজন কিন্তু বেঁচে যায়, এবং তিনি বর্তমানে ঢাকা চিকিৎসাধীন রয়েছেন। তো আসলে যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সকলকে আইনের আওতায় আনার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন। তো মুক্তি, যখন তাকে আনা হবে আমরা পরবর্তীতে এই ঘটনা নিয়ে সবশেষ সংবাদ জানাতে পারবো। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ইতোমধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন। তারা যাবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নিয়ে আরও জানাতে আগারগাঁও এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফরহাদ বিন। ফরহাদ, মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে যারা জড়ো হয়েছেন তারা কোথা থেকে এসেছেন, এবং এই আজকের এই কার্যক্রমটি সম্পর্কে তারা আসলে কি বলছেন? মুক্তি, এখানে যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে আমরা দেখছি যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা কিন্তু বাসে করে এখানে আসছেন, এবং এখানে এসে তারা অনেকেই কিন্তু জড়ো হচ্ছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে অন্তত প্রায় 100 খানেকের মতো বাস কিন্তু আসলে এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখেছি রাজশাহী, রংপুর অঞ্চল থেকে এবং দক্ষিণাঞ্চল থেকেও বিভিন্ন বাস কিন্তু আমরা এখানে আসতে দেখছি। আমরা দেখছি যে শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিতে আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টায় যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আসতে কিন্তু শিক্ষার্থীরা ইতোমধ্যেই রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা, আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে যারা আছেন কিন্তু রংপুর থেকে এই শিক্ষার্থীরা এসেছেন, এবং আমরা আরও দেখেছি এখানে আপনার খুলনা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদেরকে আসতে দেখছি। কেউ কেউ এখানেই এই আগারগাঁও পুরাতন মাঠে এখানে নামছেন, আবার কেউ কেউ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নেমে গিয়ে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অনেকেই অগ্রসর হচ্ছেন। আবার কেউ কেউ এখানে জড়ো হয়ে তারা এখান থেকে একসঙ্গে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবার কথা রয়েছে। আমরা কিন্তু এখানে যারা আন্দোলনে অংশ নিতে, মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে অংশ নিতে যারা এসেছেন, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির পক্ষে অবস্থান নিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 3টার প্রোগ্রামে অংশ নেবেন। এবং আমরা এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের যে পতন করা হয়েছে, সেই স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কোনোভাবে এই দেশে রাজনীতি কিংবা তারা আবার যেন সাধারণ মানুষের উপর শোষণ, নিপীড়ন এগুলো যেন আর না করতে পারে, এবং তাদের রাজনৈতিক কবর রচনার কথাই কিন্তু এখানে শিক্ষার্থীরা বলছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন রকমের স্লোগান কিন্তু তারা ইতিমধ্যে দিতে শুরু করেছেন, যে তারা
এখানে আবু সাইদ, মীর মুগ্ধের কথা স্মরণ করে তারা আবার তাদের যে জুলাইয়ের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং সেই যে জুলাই বিপ্লবের যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য এখানে কিন্তু বলছেন। এবং আমরা আরও একটি বিষয় এখানে দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু নানাভাবে এখানে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা আসছেন। আমরা বিভিন্ন বাসে কিন্তু দেখতেছি সেটি এখানে আসছেন এবং এখন পর্যন্ত এখানে বিভিন্ন আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখানে দায়িত্বে রয়েছে যাতে করে এখানে পার্কিংয়ের ক্ষেত্রে একটা শৃঙ্খলা রক্ষা করা হয়। সেজন্যই কিন্তু এখানে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে সহযোগিতা করছেন। আমরা আরও একটি বিষয় দেখেছি যে ঢাকা শহরে যেন বিশেষ করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেন বাসের পার্কিং যেন না করা হয় সে ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে। সেজন্যই আগারগাঁওয়ের এই যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে কিন্তু এই বাসগুলো পার্কিং করা হচ্ছে। তো মুক্তি, এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিনুর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আগারগাঁও থেকে। ইংরেজি নববর্ষ উদযাপনে রাজশাহীর পাড়া মহল্লায় চলছে পিকনিক সহ নানা প্রস্তুতি। বাজারে বেড়েছে ক্রেতার সংখ্যা, ভিড় জমেছে মাংস ও তেল মশলার বাজারে। বাজারের খবরাখবর জানাতে নগরীর হরগ্রাম বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে সেখানে সাধারণের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? কি কি আয়োজন চলছে সেখানে জানাবেন। মুক্তি, আসলে নতুন বছর বাঙালির কাছে আসলে যে কোনো ধরনের উপলক্ষ বা আয়োজন সেটি একেবারেই সাড়ম্বরেই তারা আসলে উদযাপন করে থাকে এবং যেটি আমরা লক্ষ্য করছি পাড়া মহল্লা সহ ঘরে ঘরে কিন্তু নানা ধরনের আয়োজন চলছে। বিশেষ করে পিকনিকের আয়োজনটি আমরা পাড়া মহল্লায় লক্ষ্য করছি তরুণদের মধ্যে এবং সেই কারণে আমরা যেটি লক্ষ্য করেছি যে বাজারে আসলে ভিড় বেড়েছে আজকে সকাল থেকে এবং বিশেষ করে মাংসের বাজারে আমরা সেই ভিড়টি লক্ষ্য করছি এবং মশলা বা তেল মশলার যে বাজারগুলো রয়েছে সেখানে। তো সকাল থেকেই রাজশাহীর হরগ্রাম বাজারে গরুর মাংসের যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য দিন তারা একটি বা দুটি গরু জবাই করে যে বেচাকেনা হয় তাদের, আজকে কিন্তু সেটি 5 থেকে 6টি পর্যন্ত শেষ হয়ে যেতে পারে এবং ইতিমধ্যেই সকাল থেকে আমরা মাংসের বাজারগুলো আসলে বেশ ভিড় লক্ষ্য করেছি দোকানগুলো এবং তারা বলছেন যে তারা খুব ন্যায্য মূল্যে আসলে এটি বিক্রি করছেন। ক্রেতার চাপ থাকলেও আজকে তারা চেষ্টা করবেন যাতে করে আসলে দাম বেশি আসলে না দিতে হয় তাদেরকে এবং একই সাথে তারা যেটি বলছেন যে গরুর মাংসের বেশ কয়েকটি প্রকারে তারা 700 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি করছেন এবং একই সাথে কিন্তু মুরগির বাজারেও কিন্তু আসলে ভিড় বেড়েছে। তবে আজকে মুরগির বাজারে একটু দামটি চড়া রয়েছে, অন্যান্য দিনের থেকে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত আসলে মুরগির প্রকারভেদে আসলে দাম বেড়েছে। যেমন আজকে আমরা লক্ষ্য করেছি অন্যান্য দিন ব্রয়লার মুরগি 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হলেও আজকের বাজারে আমরা 190 টাকা থেকে 220 টাকা 200 টাকা কেজি দরে বিক্রি হতে দেখেছি। সোনালী মুরগি আজকে বিক্রি হয়েছে 320 টাকা থেকে 350 টাকা এবং হাইব্রিড সোনালী 330 টাকা দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি আসলে গরু মাংসের বাজারেই ভিড়টি বেশি থাকে এবং এখনো পর্যন্ত আমরা সেটি বাজারে লক্ষ্য করছি, কেননা বিভিন্ন জায়গায় বনভোজন হচ্ছে, পিকনিকের আয়োজন এবং এই যে রাতভর যে নানা ধরনের আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে আসলে একটু উৎসবে আসলে নিজের পাতে একটু ভালো খাবার প্রত্যেকেই প্রত্যাশা করে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকে আসলে গরুর মাংস কিনছেন এবং একই সাথে প্রত্যেকে অন্যান্যরাও চেষ্টা করছেন ঘরে একটু ভালো খাবার আয়োজন করার। তো সেক্ষেত্রে বাজারে আজকে সকাল থেকে আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য দিনের মতো, যেমনটা আসলে ছুটি দিন বা শুক্রবারে আমরা লক্ষ্য করে থাকি ঠিক তেমনটাই। একই সাথে মুক্তি রাজশাহীর বাজারগুলো না আসলে যে মশলার বাজার রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তেলের বাজার, সেখানটায় আমরা কিন্তু আসলে ভিড় লক্ষ্য করেছি এবং এক্ষেত্রে আসলে দামের খুব একটা বেশি পার্থক্য হয়নি। আজকে রাজশাহীর মাংসের বাজারের সাথে সাথে যে মশলার বাজার রয়েছে সেই মশলার বাজারের লং এবং
পেঁয়াজ খানিকটা আসলে দাম বেশি লক্ষ্য করা যাচ্ছে, তবে অন্যান্য দিনের মতো কিন্তু বাজারের মাংস যে মশলার বাজার সেটি স্থিতিশীল রয়েছে এবং তেলের ক্ষেত্রে আসলে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সংকট লক্ষ্য করা যায়নি। সব ধরনের বোতলজাত তেল আসলে পাওয়া যাচ্ছে এবং একই সাথে আমরা যেটি দেখেছি যে নতুন সরিষায় ভাঙানো যে সরিষার তেল সেটিও কিন্তু আসলে বোতলজাত করে ব্যবসায়ীরা দোকানে রেখেছেন এবং সেটি আসলে বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে রাজশাহীর হরগ্রাম বাজারে সকাল থেকে যে আসলে ভিড়টি রয়েছে, ব্যবসায়ীরা বলছেন যে সেটি আসলে রাত অবধি থাকবে এবং দুপুরের পরে আসলে আরও বেশি বেচাকেনা বাড়তে পারে। তো এই ছিল রাজশাহীর হরগ্রাম বাজার থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী থেকে। চট্টগ্রামের সাতকানিয়ায় চলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সাতকানিয়া থেকে যুক্ত হয়েছেন মাঝার এমন ইমন। কুচকাওয়াজে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন, বিস্তারিত জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নবীন সদস্যদের উদ্দেশ্যে যে তারা যাতে তাদের যে দায়িত্ব অর্পিত করা হলো আজকে তারা যাতে সেটি নিষ্ঠার সাথে পালন করে। আমি যদি একটু কুচকাওয়াজের যে দৃশ্য এখন চলমান রয়েছে প্যারেড গ্রাউন্ডে, আমি যদি সেটা দেখাতে চাই, একটু দেখাই যাচ্ছে যে নবীন যেই সদস্যরা রয়েছেন কুচকাওয়াজে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং সকালে শুরু হয় কুচকাওয়াজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন মূলত তারা প্রধান যিনি অতিথি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা সালাম প্রদর্শন করবেন এবং তাদের যে কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি একেবারে শেষের, অর্থাৎ একেবারে শেষের যে প্রদক্ষণ তারা করছে এই প্যারেড গ্রাউন্ডে। এবং নবীন এই সদস্যরা কিন্তু প্রায় 23 সপ্তাহের দীর্ঘ কঠোর পরিশ্রমের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আজকের এই সমাপনী যে কুচকাওয়াজ সেখানে তারা অংশগ্রহণ করেছেন। এবং আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, এখানে 46 জন নারী সদস্য সহ মোট 695 জন রিক্রুট বিজিবির এই সদস্যরা তারা মূলত আনুষ্ঠানিকভাবে আজকে বিজিবির যেই সদস্য হলেন এবং এখান থেকেই মূলত তারা দেশের যেই সীমান্ত রক্ষা বা সীমান্তের যে অতন্ত্র প্রহরী হয়ে তারা তাদের বিভিন্ন কর্মস্থলে যাবেন। এবং এখানে যেটি বলছিলেন আপনি, যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি মূলত বলেছেন তার সমাপনী বক্তব্যে, তিনি মূলত যে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথাও কিন্তু স্মরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের। এবং যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি তাদের যেই ঐতিহ্য রয়েছে সেটি যাতে তারা ধারাবাহিকভাবে তাদের যেই দায়িত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ধরে রাখে সেই আহ্বানও জানিয়েছেন। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা মূলত নবীন সদস্যদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে বিজিবির যে মূল মন্ত্র রয়েছে সেই মূল মন্ত্রকে অনুসরণ করে তারা যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে এবং পেশাগত ও চারিত্রিক যে গুণাবলী রয়েছে সেই গুণাবলী অর্জনের মাধ্যমে তারা তাদের যে পূর্বসূরি রয়েছে তাদের মতো যাতে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে এবং সীমান্ত সংশ্লিষ্ট যে সমস্ত অপরাধগুলো হয় তা যাতে তারা দমন করতে পারে। প্যারেড গ্রাউন্ডের যে চিত্র এখন দেখাচ্ছি আমরা, যে পুরো যে নবীন সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের যেই কুচকাওয়াজ, অর্থাৎ আমি যেটি বলছিলাম যে সকাল 9:30টার দিকে শুরু হওয়া এই কুচকাওয়াজ একেবারে শেষ প্রান্তে চলে এসেছে এবং এই কিছুক্ষণের মধ্যেই যে সমাপনী যে পর্বটি চলবে এবং প্রধান যিনি অতিথি রয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সালাম প্রদর্শনের মাধ্যমে আজকের এই কুচকাওয়াজের যেই আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং এখান থেকেই তারা তাদের যে দায়িত্ব অর্পিত হলো আজকে এই কুচকাওয়াজের মাধ্যমে এবং শপথ গ্রহণ করেছেন সেই দায়িত্ব তারা নিষ্ঠার সাথে যাতে পালন করে সেই আহ্বানই জানিয়েছেন এখানের সকলেই। মাঝার এমন যুক্ত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া থেকে। পাখির আঘাত বা প্রতিকূল আবহাওয়া কিংবা দুটি ঘটনার সমন্বিত কারণে বিধ্বস্ত হয়েছে জেজু এয়ারের ফ্লাইট 2216। তদন্তকারী দলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে বিধ্বস্ত হবার আগের 48 ঘন্টায় 13 বার ফ্লাইট পরিচালনা করেছিল দুর্ঘটনা কবলিত বিমানটি। এদিকে জরুরি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার সকল উড়োজাহাজের সেফটি ইন্সপেকশনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বিশেষ নজরদারির আওতায় থাকবে বোয়িং 737-800। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। সন্তানের ছবি হাতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভাগ্যাহত পিতা। জেজু এয়ার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন আদরের কন্যা জংলুক দুয়াংমানি। তাই দক্ষিণ কোরিয়া থেকে 3000 কিলোমিটার দূরের থাইল্যান্ডের এই বাড়িতে চলছে শোকের মাতম। পিতার একমাত্র চাওয়া শেষকৃত্যের জন্য সন্তানের দেহাবশেষ ফিরে পেতে থাই সরকারের সহায়তা। শোকের ছায়া নেমে এসেছে গোটা দক্ষিণ কোরিয়ায়।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ সর্বস্তরের মানুষ। হতাহতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বিরোধী দলের প্রধান। এ সময় জেজু এয়ারের কাছে ক্ষতিপূরণ চান স্বজনেরা। সর্বাত্মক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে এয়ারলাইন্সের পক্ষ থেকে। 귀중한 생명이 희생되신 점에 대하여 진심으로 사과드립니다. 제고주항공은 예의를 다할 것이고 이를 위하여 장례와 관련된 조금이나마 위로받을 수 있고 여러분들이 조금이나마 안심할 수 있다면 뭐든지 최선을 다해서 책임을 지고 온전한 상처는 한 명도 없습니다. 비교적 온전한 그 사체에 대해서는 국과수랑 협의해서 유족들이 원하면은 그 인도를 할 수 있도록 하겠다라고 약속을 드렸고 জরুরি ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার সকল উড়োজাহাজের সেফটি ইন্সপেকশনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এছাড়াও বোয়িং 737-800কে আলাদা নজরদারির মধ্যে আনার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, বিধ্বস্ত হবার আগের 48 ঘণ্টায় 13 বার ফ্লাইট পরিচালনা করেছিল দুর্ঘটনা কবলিত বিমানটি। এদিকে তদন্তকারী দল জানিয়েছে, পাখির আঘাত বা প্রতিকূল আবহাওয়া কিংবা দুটি ঘটনার সমন্বিত কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 시간적 여유가 있었으면 아마 그렇게 준비를 해달라고 했을 수도 있겠네요. 소방차도 대기시키고 보통 이제 이머전시 이제 비상 착륙을 하게 되면은 그런 부분들 정사들이 요구를 하고 간제탑에서 그런 요구를 받아서 소방대도 대기시키고 하는 6 বছর পর সবচেয়ে ভয়াবহ সময় পার করল এভিয়েশন খাত। এবছর বেসরকারি উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 318 জন, যার মধ্যে ডিসেম্বরে প্রাণহানির শিকার 2/3 যাত্রী। এ তালিকায় সবশেষ সংযোজন দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর চাপ বাড়ছে উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের ওপর। গেল 5 বছরে পুঁজিবাজারে $2,300 কোটি বেশি দর হারিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। নতুন বছর উপলক্ষে 3 শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় হয়েছে এই বন্দী বিনিময়। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এ নিয়ে 59তম বারের মতো বন্দী বিনিময় হলো। টেলিগ্রাম বার্তায় ভলোদিমির জেলেনস্কি জানান, তারা বন্দীদের ভুলে যাননি। ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। বিপিএলের 11তম আসরে দ্বিতীয় দিনে চিটাগাং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন এসকে শাওন। প্রথম দিন টিকিট নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে, আজ দ্বিতীয় দিনের পরিস্থিতি কেমন দেখছেন? মুক্তি দ্বিতীয় দিনে আসলে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। গতকাল আমরা যেরকম দর্শকদের উপস্থিতি দেখেছিলাম, আজকে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। 1.5 ঘন্টা এগিয়ে আনা হয়েছে দুটি ম্যাচ, এজন্য হয়তো উপস্থিতি কম থাকতে পারে। তবে গতকাল যে অভিযোগগুলো ছিল, মানুষ টিকিট পাচ্ছেন না কিংবা আমরা একটা পর্যায়ে দেখেছি গেটও ভেঙে ফেলেছেন দর্শকরা, আজকে কিন্তু তেমন দর্শকদের তেমন উপস্থিতি আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। যদিও আরেকটি ম্যাচ বিকেলে রয়েছে সিলেট এবং রংপুরের মধ্যকার, তখন হয়তো দর্শক হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আজকে আমরা যেটা দেখেছি, আজকে টিকিট নিয়েও মানুষের তেমন কোনো অভিযোগ নেই। আমরা একটা কাউন্টার বিসিবির পাশেই রয়েছে, সুইমিং কমপ্লেক্সের পাশে, সেখানেও আমরা খুব বেশি ভিড় দেখতে পাইনি। খুব নির্বিঘ্নে মানুষ টিকিট ক্রয় করতে পারছেন। এখন পর্যন্ত দর্শকদের জন্য গেট খোলা হয়নি, উন্মুক্ত করা হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো গেট খুলে দেওয়া হবে। খুব বেশি ঝামেলা বা একদম ঝামেলা নেই বললেই চলে। তো তাছাড়াও আজকের ম্যাচের মধ্যে যদি বলি যে দুটা ম্যাচ রয়েছে, গতকালের ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ ছিল। ফরচুন বরিশাল সবচেয়ে জনপ্রিয় টিম, সবচেয়ে তারকাখচিত টিম, সেজন্য হয়তো মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল, কিন্তু আজকে কিন্তু খুব বেশি মানুষের উপস্থিতি নেই। দ্বিতীয় যে ম্যাচ রয়েছে 5টা বাজে ফ্লাড লাইটের আলোয় ম্যাচ হবে, সেই ম্যাচে হয়তো দর্শকদের একটা উপস্থিতি থাকতে পারে। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে দর্শক একটু পরে আসতে পারে। তো সব ছিল আমার কাছে, এই ছিল সবশেষ। এই ছিল এখন বাণিজ্যের সাথে থাকার জন্য ধন্যবাদ।